বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাজুর কথা শুনে বনলতার অতীত জানতে পারছে অনুভব। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়ূকের সাথে দেখা করতে চলে গেছে বনলতা। এরপর বনলতা ময়ূককে বলে, বারবার করে যদি তুমি আমাকে এখানে ডাকো, কি ভেবেছ আমি এখানে আসব? সেটা কখনোই হবে না ময়ূক। তুমি যদি আমাকে অ্যাভয়েড না করতে তাহলে হয়তো এতদিনে আমরা স্বামী স্ত্রী হয়ে যেতাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি, উল্টে আমাকে দোষারোপ করেছ। তাই এখন তোমার কোনো অধিকারই নেই আমার সাথে দেখা করার বা কথা বলার। অনেক হয়েছে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। ময়ূক তখন বলে, আরে বন্যা, তুমি কেন বলো তো এইভাবে আমাকে কষ্ট দিচ্ছ? আমি তো বলছি আমার ভুল হয়েছে, আর এই ভুলের জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে মাথা পেতে নেব, কিন্তু প্লিজ এই শাস্তিটা আমাকে দিও না। তুমি আমার জীবন থেকে চলে যেও না, তাহলে যে আমি অনেক কষ্ট পাব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। বনলতা বলে, এই ভালোবাসার এখন কোনো দাম নেই। আমি আমার শ্বশুরবাড়িতে যথেষ্ট ভালোবাসা পাই, তোমার ভালোবাসা দিয়ে আমি আর কিছুই করে উঠতে পারবো না। ময়ূক বলে, প্লিজ এইভাবে ইনসাল্ট করো না। আমরা একে অপরকে ভালোবেসেছি, কাছাকাছি এসেছি, আর তুমি আমাকে এখন দূরে সরিয়ে দিচ্ছ। বনলতা বলে, এই তোমার কি কোনো কাজবাজ নেই না? মানে তোমার সে উড বি ওয়াইফ কোথায়? এর মধ্যে লাজু অটোতে করে আসছে। এরপরে দেখা যায় অটোতে আর যে প্যাসেঞ্জার রয়েছে তারা তখন নামবেন। তখনই লাজুকে বলে, যখন আমি নামব তখন আপনি একটু নেমে দাঁড়াবেন। এর মধ্যে অটোওয়ালা বলে, টাকাটা বার করে রাখুন। এর মাঝখানেই বনলতা বলে, আমি আর এখানে এক মুহূর্তও থাকব না। এই বলেই বনলতা বেরিয়ে আসে। তখনই লাজু অন্য প্যাসেঞ্জারকে নামানোর জন্য যখনই অটোটা দাঁড়ায়, লাজু নামে, আর সেখানেই লাজু বনলতাকে দেখতে পায়, আর বনলতা দিদি বলে চিৎকার করে ওঠে। তখনই বনলতা বলে, উফ, এই মেয়েটাকে এখনই দেখতে হলো আমায়। এরপর অটোওয়ালা বলে, কি হলো, গাড়িতে বসুন। তখন বনলতা মুখ ঘুরিয়ে ফিরে চলে যায়। আর এটা দেখার পর লাজু ভাবে, কি হলো, বনলতা দিদি কি আমাকে দেখেও না দেখার ভান করল? এর মাঝখানে বনলতা ভাবে, লাজুর আগে আমাকে পৌঁছতেই হবে, যেভাবেই হোক না কেন। জানি বাড়িতে হয়তো আমার কথা কেউই বিশ্বাস করবে না, তবে আমাকে যেভাবেই হোক আগে পৌঁছতে হবে। এরপর লাজু যে অটোটায় যাচ্ছিল, মাঝ রাস্তায় সেই অটোটার টায়ার পাংচার হয়ে যায়, তাই অনেকটা সময় আবার সেখানে চলে যায়। বনলতা বাড়ি ফিরে যেতেই ভাবে, সত্যিটা যদি সবাই জেনে যায়, না জানি কেমন রিয়্যাক্ট করতে শুরু করবে, তবে আমাকে খুব সাবধানে থাকতে হবে। বাড়ির বেলটা বেজে ওঠে, আর তখনই চলে এসেছে লাজু। লাজু তখন বলে, আরে আমার কিন্তু তোমার উপরে খুব রাগ হয়েছে বৌদি। তখনই জিজ্ঞেস করে, কিঙ্কিনি কেন, কি হলো আবার? লাজু বলে, তোমরা এত সকাল সকাল চলে গেছো, আমি তোমাদেরকে বেরোনোর আগে নমস্কারই করতে পারলাম না। কিঙ্কিনি বলে, ও ঠিক আছে লাজু, আমি তোকে এমনি আশীর্বাদ করছি, তুই জীবনে অনেক বড় হ, অনেক সাকসেস পা। এরপর লাজু বলে, জানো তো, আজ আমাদের কলেজে পরিচয় পর্ব হচ্ছিল, তো আমি সেখানে বলেছি তুমি অনেকটা আমাকে সাহায্য করেছ। কিঙ্কিনি বলে, সাহায্য তো করতেই হতো, কারণ তোর মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে সাহায্য না করলে হয়, তাই তো সাহায্য করেছি। এর মধ্যেই ঠাম্মি বলে, ও চলে এসেছিস, আজকে কেমন হলো কলেজ? লাজু বলে, খুব ভালো হয়েছে, আজকে তো আমাদের আলাপ পর্ব মানে সারা হয়েছে। সবাই আমাকে দেখে আমার কথা শুনে অনেকেই আজকে হেসেছে, আমাকে অপমান করেছে, কিন্তু আমিও তাদেরকে শুনিয়ে দিয়েছি যে তারা যখন আমাদের গ্রামে যাবে, তারা যে ভাষায় কথা বলে তখন অনেকেই সে ভাষা শুনে হাসবে, কিন্তু এটা কখনোই ঠিক না। ঠামি বলে, আমি জানতাম তুই সব কিছু ম্যানেজ করতে পারবি। ওপর থেকে জেঠিমণি আর শ্রী লাজুকে দেখে বলে, বাপ রে, লাজুকে নিয়েই তোমরা শুরু করে দিলে, পারো বটে। এর মধ্যে বনলতাও ভাবে, লাজুকে নিয়ে বাড়ির লোকগুলো এত মাতামাতি করে, জাস্ট ডিসগাস্টিং লাগে, একটুও ভালো লাগে না। এরপর সবাই মিলে মুড়ি চানাচুর খেতে খেতে গোল টেবিল বৈঠক করে লাজুর কথা শুনতে শুরু করে। আছে কিঙ্কিনি, অনুপম, ঠাম্মি আর অনুভব আর জেঠুমণি। তখন জিজ্ঞেস করে, কি কি হয়েছে? লাজু তখন সবটাই স্বীকার করে আর বলে, জানো তো, স্কুলের কলেজের ম্যাডামরা স্যাররা খুব ভালো মানুষ, তারা যেভাবে সবটা বুঝিয়ে বলল, আমার তো খুবই ভালো লেগেছে। এর মধ্যেই জিজ্ঞেস করে কিঙ্কিনি, তোমাদের সাদা কোটগুলো কবে দেবে লাজু? লাজু বলে, কালকেই দেবে। এরপরেই অনুভব বলে, তাহলে তো কালকেই তোমাকে শপথ নিতে হবে, তুমি শপথ নেবে যে তুমি আর কান্নাকাটি করবে না, তুমি ভয় পাবে না। এরপর ঠামি বলে, তুই পারিসও বটে কৃষ্ণ। এরপর লাজু বলে, নিশ্চয়ই, আর কি করছো তুমি, তুমি সত্যি এরকমভাবেই আর কি করবে না আমার সাথে, বুঝতে পারলে? এর মাঝখানে লাজু বলে, আমি যাই গিয়ে কাকিমা জেঠিমণিকে সাহায্য করে দিয়ে আসি। জেঠুমণি বলে, আরে না না, ওদের রান্নাবান্না হয়ে গেছে, আজকে বলছিলাম যে কিছু রান্না করতে হবে না, লাজুর এত বড় একটা দিন আজকে, জীবনে বাইরে থেকে খাবার অর্ডার করব, কিন্তু ওরা বলল রান্না করা হয়ে গেছে, তাই তোকে আর যেতে হবে না।
অন্যদিকে জেঠিমণি আর শ্রী খাবার টেবিলে খাবারগুলো সাজাতে থাকে। তখনই বনলতা এসে বলে, আজকে লাজ তোমাদেরকে সাহায্য করছে না জেঠিমণি? জেঠিমণি বলে, না আসলে রান্নাবান্না তো অনেক আগেই হয়ে গিয়েছিল, তাই সাহায্য করার দরকার পড়ছে না। শ্রী তখন ভাবে, কেন যে সেদিনকার বনলতা পালিয়ে গিয়েছিল সেটা আমি বুঝতে পারলাম না। এরপর বনলতা লাজুকে ডাকতে যেতেই লাজু সবার সামনে বলে, বনলতা দিদি, তোমাকে তখন দেখলাম, তুমি কথা বললে না কেন? একটা ছেলের সাথে ছিলে, ছেলেটা বেশ লম্বা চওড়া। তখন বনলতা বলে, ও কোথায়, ওইটা আর বলিস না। আমি কফি শপে গিয়েছিলাম একটু কফি খেতে, তো আমি যা ভুলো মন ব্যাগ ফেলে রেখে এসেছিলাম, সেই জন্যই ও দিতে এসেছিল। কিন্তু অনুভব বুঝতে পেরে যায় মিথ্যে কথা বলছে। ভালোই মিথ্যে বলছে বনলতা, ব্যাপারটা কি সেটাই অনুভব জানবে বলে ঠিক করে। এরপর লাজু আর এই বিষয়টাকে অতটাও বেশি সিরিয়াসলি নেয় না। ঘুমানোর সময় অনুভব ঘুমানোর চেষ্টা করে সোফাতে, আর খাটে শুয়ে শুয়ে বনলতা বলে, আচ্ছা অনুভব, লাজুর মধ্যে যে সারল্য ভাবটা ছিল সেটা দিন দিন চলে যাচ্ছে। দেখলে লাজু কি করে তোমাকে আর আমাকে ভুল বোঝাবে বলে মাঝখানে ওরকম একটা কথা বলে দিল। তখন অনুভব বলে, ও যেটা দেখেছে সেটাই তো বলবে, মিথ্যে কথা তো আর বানিয়ে বলতে পারে না লাজু। তখন বনলতা বলে, তোমার লাজুর ওপর এত ভরসা আর বিশ্বাস ভাবলেও অবাক লাগে, আমার প্রতি কিছুই নেই। অনুভব বলে, দেখো অনেকটা রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, আউফাও কথা বলো না। এদিকে সুদেবের সাথে ফোনে কথা বলতে থাকে লাজু। লাজু তখন বলে, তোমার মন খারাপ হচ্ছে বুঝি? শনিবার রোববার আমার ছুটি আছে, আমি গ্রামে যাব। আর এটা শোনার পর সুদেব খুব খুশি হয়ে যায়। বলে, জানিস তো লাজু, তোকে নিয়ে নানানজন নানান কথা বলছে। সবাই একটাই কথা বলছে, তুই ডাক্তার হলে নাকি কখনোই আর আমার কাছে আর এই গ্রামে ফিরে আসবি না। লাজু বলে, যারা যা বলছে বলতে দাও, এসব কথাই কান লাগবে না। একটা কথা মনে রাখবে, আমি সব সময় তোমার সাথে আছি সুদেব। সুদেব বলে, সেই ভরসাতেই তো আছি রে লাজু, কারণ আমি জানি তুই আমাকে কখনোই ঠকাবি না। তোর মধ্যে সেই বাস্তব সত্যটা আমি দেখেছি। লাজু তখন বলে, ঠিক আছে, অনেকটা রাত হয়েছে, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো। এই বলেই সুদেবের সাথে ফোন কেটে দেয় লাজু। শহরের ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে বনলতা যখন ময়ূকের মুখোমুখি হয়েছিল, তখন তার হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক ছিল না। ময়ূক বারবার হাত ধরে মিনতি করছিল পুরনো দিনগুলো ফিরিয়ে আনার জন্য। কিন্তু বনলতা জানত সেই দিনগুলো এখন বিষাক্ত সাপের মতো, যারা কেবল দংশন করতে জানে। বনলতা যখন দ্রুত পায়ে ট্যাক্সিতে উঠে বসছিল, তখন তার আয়নায় ভেসে ওঠা লাজুর মুখটা তাকে তাড়া করে বেড়াচ্ছিল। বাড়িতে ফিরে সে ভেবেছিল মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা খুব সহজ, কিন্তু অনুভব যে তলে তলে তার অতীতের জাল বুনছে সেটা সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। অনুভব সোফায় শুয়ে ভাবছিল বনলতার সেই সংলগ্ন কথাগুলোর মানে কি হতে পারে। কফি শপে ব্যাগ ফেলে আসা আর সেই ব্যাগ পৌঁছে দিতে আসা লম্বা চওড়া অচেনা এক যুবক, সবটাই যেন কোনো সস্তা উপন্যাসের গল্পের মতো মনে হচ্ছিল অনুভবের কাছে। রাতের অন্ধকারে যখন সারা বাড়ি নিস্তব্ধ হয়ে যায়, তখন অনুভব চুপি চুপি বনলতার ফোনটা চেক করার চেষ্টা করে। কিন্তু বনলতা খুব চতুর, সে সব চ্যাট আর কল লগ আগেই মুছে ফেলেছিল। পরদিন সকালে লাজু যখন কলেজের জন্য তৈরি হচ্ছিল, তখন অনুভব তাকে আড়ালে ডেকে জিজ্ঞেস করে, লাজু, তুমি কাল ঠিক কোন জায়গায় বনলতা দিদিকে দেখেছিলে? লাজু তার স্বভাবজাত সরলতায় বলে, দাদা ভাই, ওই যে বড় মোড়টা যেখানে বড় অশ্বত্থ গাছ আছে, তার ঠিক উল্টো দিকে আমি দেখলাম দিদি খুব উত্তেজিত হয়ে কথা বলছে, আর ছেলেটা যেন দিদির হাত ধরার চেষ্টা করছিল। অনুভবের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়। সে বুঝতে পারে এটা কেবল কোনো ব্যাগ ফেরত দেওয়ার ঘটনা নয়, বরং দীর্ঘদিনের কোনো গোপন সম্পর্কের টানাপোড়েন। অনুভব অফিসে যাওয়ার নাম করে সোজা চলে যায় সেই মোড়ের সিসিটিভি ফুটেজ চেক করতে, তার পরিচিত এক পুলিশ বন্ধুর সাহায্যে। সে যখন ফুটেজগুলো দেখছিল, তখন তার পায়ের তলা মাটি সরে যায়। সে দেখে বনলতা আর ময়ূক একে অপরের খুব পরিচিতের মতো কথা বলছে, এবং এক পর্যায়ে বনলতা কেঁদে ফেলে ময়ূকের সামনে। অনুভব বুঝতে পারে তার সাজানো সংসার এক মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। এদিকে বাড়িতে বনলতা লাজুকে সারাক্ষণ চোখে চোখে রাখছিল, যাতে লাজু আর নতুন কোনো তথ্য কাউকে দিয়ে না ফেলে। বনলতা লাজুকে রান্নাঘরে একা পেয়ে বলে, লাজু, তুই তো আমাদের বাড়ির লক্ষ্মী বউ, তুই কেন এসব আজে বাজে কথা বলে সবার মনে সন্দেহ তৈরি করছিস? লাজু অবাক হয়ে বলে, আমি তো মিথ্যে কিছু বলিনি দিদি, যা দেখেছি তাই বলেছি। বনলতা তখন সুর বদলে বলে, দেখ লাজু, গ্রামে আর শহরে অনেক তফাত। এখানে অনেক বন্ধু থাকে যাদের সাথে রাস্তায় দেখা হলে কথা বলতে হয়। তুই যদি এটাকে অন্যভাবে নিস, তবে আমার আর অনুভবের সম্পর্কে ফাটল ধরবে। তুই কি সেটা চাস? লাজু ভয় পেয়ে যায়। সে মাথা নিচু করে নিজের কাজে মন দেয়। কিন্তু বনলতা জানত না অনুভবের হাতে তখন ময়ূকের ফোন নম্বর আর পরিচয় চলে এসেছে। অনুভব ময়ূকের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, এক নিরিবিলি পার্কে।
ময়ূক প্রথমে ঘাবড়ে গেলেও পরে অনুভবের ব্যক্তিত্বের সামনে ভেঙে পড়ে। সে স্বীকার করে যে বনলতা আর ময়ূক একই কলেজে পড়ত এবং তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ময়ূকের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় বনলতা তাকে ছেড়ে অনুভবের সচ্ছল পরিবারকে বেছে নেয়। তবে এখন বনলতা আবার ময়ূকের সাথে যোগাযোগ রাখছে, কারণ ময়ূক এখন এক বিশাল সম্পত্তির মালিক হয়েছে। এই নতুন তথ্য অনুভবের মাথায় বজ্রপাতের মতো আঘাত করে। সে বুঝতে পারে বনলতা কেবল তার অর্থের প্রেমে মজে আছে। অনুভব বাড়িতে ফিরে একদম শান্ত হয়ে থাকে। সে রাতের খাবারের সময় সবাইকে জানায় যে সে আগামী সপ্তাহে বনলতাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে চায়। বনলতা মনে মনে খুশি হয়। সেভাবে অনুভব হয়তো সব সন্দেহ ভুলে গেছে, কিন্তু অনুভবের মনে তখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে ঠিক করে লাজুকে সাথে নিয়েই বনলতার মুখোশ সবার সামনে খুলবে, কারণ লাজুর সরলতাই হবে বনলতার পাপের বিনাশ। লাজু যখন রাতে সুধেবের সাথে ফোনে কথা বলছিল, তখন সুধেব তাকে সাবধান করে দেয়। লাজু শহরের